হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। বালিকা, তুমি যদি আমার কথা ভেবে ওই আকাশ পানে চাও, খুঁজতে থাকো নীল আকাশে আমার অস্তিত্ব, তবে কি খুব ক্ষতি হবে? আমার কথা শুনে নিঝুম আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি নীরব চাহনি দিয়ে তার দিকে তাকিয়ে আছি। নিঝুম কি বলবে সেটা শোনার জন্য প্রস্তুত করতে লাগলাম নিজেকে। নিঝুম প্রথমে চোখের পাতাগুলো কয়েকবার বারবার করে নাড়ালো, ঠোঁট দুটো বাঁকা করলো, নিচের ঠোঁট দাঁতের সাথে হালকাভাবে কামড়ে ধরল। আমি তখনই বুকের বাম পাশে হাত দিলাম। নিঝুমের এমন প্রতিমা আমাকে তার প্রতি আরও বেশি আকৃষ্ট করে, কিন্তু এর আগে কোনোদিনও বলিনি তার সামনে দাঁড়িয়ে কোনো কথা। সাহসের জন্য না, একটি অন্যরকম কারণ আছে। কি বলেন কথাটা? আমি বুক থেকে হাত নামালাম, মাথাটা চুলকিয়ে বোকা বোকা দৃষ্টিতে নিঝুমের দিকে চেয়ে আছে। আজ প্রথম নিঝুমের সামনে এসে ইনডাইরেক্টলি সামথিং টক টাইপ কথা বললাম। কি হলো, চুপ কেন? বেশ কয়দিন ধরে দেখছি আমি আপনার সামনে দিয়ে গেলে তাকিয়ে থাকেন, একা একা বিড়বিড় করে কি যেন বলেন, আবার বেশ দূরে দূরে সাইকেল চালিয়ে আমার পিছনে। কি ব্যাপার কি? মেয়ে পটানোর সব কাজ তো দেখছি ভালোই শিখে রেখেছেন। আমি মুচকে হাসলাম। আমার হাসি দেখে নিঝুমের ফর্সা মুখটা যেন রাগের আফাতে ছড়িয়ে গেল। আমি ঠিক কী বলবো বুঝতে পারছি না, তবুও কি মনে করে বললাম। মেয়েদের পটানোর সব কাজ শিখে রেখেছি কিনা জানি না, তবে আমার তো মনে হয় কোনোভাবেই আমি তা পারি। কাজের ধরন দেখলেই তো বোঝা যায় ইমপ্রেস করার জন্য বেশ ফাস্ট। তাহলে তুমি কেন পটনি? চুপ! থাপড়িয়ে না আপনার দাঁত ফেলে দেবো। সরেন তো এখান থেকে। কথাটি বলেই নিঝুম চলে যাচ্ছে। আমি দৌড়ে ওর সামনে গেলাম। নিঝুম আবার রাগী দৃষ্টিতে চেয়ে আছে। আমি যেন কোথা থেকে সাহস খুঁজে পেলাম। অবশ্য আমার মতো মানুষের কাছে সাহস শব্দটা ডালভাত। যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারি, আর এটা তো একটি মেয়ে। আমি নিঝুমের হাত ধরলাম। নিঝুম সাথে সাথেই ঝটকা মেরে আমার হাত সারিয়ে ঠাস করে একটি চর বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে মুখটা বাঁকিয়ে নিলাম। সারা গায়ে যেন রাগের গরম স্রোত বয়ে গেল। নিঝুম ছাড়া এটা অন্য কেউ করলে এতক্ষণে এইখানেই অনেক কিছু হয়ে যেত। অবশ্য আমি যা করেছি তা চর খাওয়ার মতোই বড় কিছু। বলা নেই কও নেই, সোজা একটি মেয়ের হাত ধরেছি। ভাবা যায়? এত বেয়াদব কেন? আগে ভাবতাম আপনি বখাটে ছেলে, কিন্তু এখন ভাববো না, সত্যিই তো বখাটে বেয়াদব ছেলে। নিঝুম কথাটি বলেই আবার পাশ কেটে চলে যাচ্ছিল। আমি ওর বাম হাত ধরে সোজা আমার সামনে টেনে আনলাম। নিঝুমের চোখে মুখে একটু ভয়ের ছাপ। আশেপাশের ছেলে মেয়েরা এদিকে তাকাচ্ছে। আমি সবার দিকে দৃষ্টি দিতেই সবাই চোখ নামিয়ে নিল। আমি হেসে দিয়ে বললাম, বখাটে, ঠিক, তবে তোমাকে ভালোবাসি। যদিও তার যোগ্যতা হয়তো নেই, তবে যোগ্যতার বিবেচনায় ভালোবাসা নামক কোনো মধুর শব্দ গঠিত হয় না মিস নিঝুম। হাত ছাড়ুন, সবাই দেখছে বেয়াদব, বখাটে আর টিজার। অসহ্য লাগছে। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। নিলয়ের ফল সবসময় মিঠে হয়। এক অপরওয়ালা ছাড়া নিলয়ের ফল কেউ তেতো করতে পারবে না। হাত ছাড়ুন বলছি। আর কে কি পারে আর না পারে সেটা সময় আসলেই দেখা যাবে। আমাকে টাচ করার জন্য আপনার হয়তো এই হাত থাকতে নাও পারে। আমি একটু শব্দ করে হাসলাম। নিঝুমের হাতটা আরও শক্ত করে ধরলাম। নিঝুমের চোখের রাগের আভা। আমি আরও কাছে সরে আসলাম। নিঝুমের মুখে হালকা মেকআপ। নিঝুমের মুখের কাছে মুখ নিয়ে আসতে করে ফিস ফিস করে বললাম, কি এমন হবে ক্ষতি? অঝোর বৃষ্টিতে জানলা খুলে হাত বাড়িয়ে উদাসী হয়ে আমার কথা ভাবো যদি। কথাটি বলেই নিঝুমের হাত ছেড়ে দিলাম। সুন্দর হাতের গোছায় আমার হাত শক্ত করে ধরাতে লাল হয়ে গিয়েছে। নিঝুম আর রেগে রেগে বলল, ভাববো আপনার কথা, তবে যখন হসপিটালের বেডে যাবেন তখন। কোনো ব্যাপার না, তুমি বললে হসপিটাল কেন, মর্গের বেডে শুয়েও থাকতে পারি, তবে না মরে আর কি। যেমন বেয়াদব তেমনই ফাজিল ছেলে। সাবধানে থাকবেন, সময়টা আবারও আসবে। নিঝুম ক্লাসের দিকে চলে গেল। আমি তাকিয়ে আছি ওর চলে যাওয়ার দিকে। মনে মনে বলছি নিঝুম তাকাবে আমার দিকে। নিঝুম হাঁটছে কিন্তু তাকাচ্ছে না, একইভাবে হেঁটেই চলেছে। আমি বারবার বলছি তাকাবে তাকাবে তাকাবে। ঠিক তাই, গেটের কাছে যেতেই আমার দিকে ঘুরে তাকালো। আমি মাথা চুলকে হেসে দিলাম। কেন তাকালো?
কিরে মামা, আজ কি হলো? কি আর হবে, দেখ হয়তো পাত্তা দেয়নি। চুপ কর তো তোরা, পাত্তা দিবে না কেন? তবে ভয় দেখিয়ে চলে গেল। আমার নাকি কপালে খুব খারাপ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে মানে আমাদের কে খারাপ করবে শুনি? সেটাই তো কথা। তোদের জন্যই তো মেয়েটাকে আমি ভালোবাসতে গেলাম, কোনো খোঁজ খবর ছাড়াই। পরে ঝামেলা হয় যদি। কিছুই তো হবে না, চালিয়ে যা। আমরা খোঁজ নিচ্ছি কি ও তোর সামনে হুমকি দিয়ে কথা বলে গেল। চল এখন ক্লাসে যাই, পরে ভাবা যাবে। আমাদের আবার ক্লাস? তবুও চল, বাইরে থেকে আর কি করব। আমি, ধ্রুব, রাফিন, জিসান মিলে ক্লাসের দিকে যাচ্ছে। সবাই যে যার মতো কথা বলছে, কিন্তু আমি ভাবছি সেই দিনটার কথা, যেদিন নিঝুমকে প্রথম দেখে। আমি, ধ্রুব, জিসান, রাফিন মিলে শহীদ মিনারের সিঁড়িতে বসে গল্প করছি। কোনো দিকে খেয়াল নেই, কারণ গল্প তো না, সবাই মিলে ক্লাস অফ প্ল্যান খেলছি। তখনই ধ্রুব বলে, দোষ, এটা বাদ দে। আমি কাল রাতে নতুন কার্টুন নামিয়েছি, নিতে চাইলে শেয়ার ইট অন কর। কার্টুনের কথা বলতেই গেমস বাদ দিয়ে শেয়ারিতে ঢুকলাম। তখনই ধ্রুব বলে, কিরে মামা, তোর নাম নিজুম নাকি? নিলয় থেকে নিজুম হয়ে গেল, তাই না? মার খাবি হারামি। তোর নাম আসছে না আর নিজুম নাম আসছে, তো আমি কি করব? আমি আমার ফোনের দিকে তাকালাম, এখনও রিসিভই করিনি, তবুও নাম আসছে। ব্যাপারটা কি দেখতে ওর হাত থেকে ফোনটা নিলাম। একটি নাম আসছে, তা হলো নিঝুম। চোখে গোল চশমা পরে শেয়ারের পিক দেওয়া। আশেপাশে তাকালাম, আমাদের থেকে একটু দূরে কয়েকজন মেয়েরা বসে আড্ডা দিচ্ছে। আমি উঠে গেলাম, কারণ নিঝুম নামের মেয়েটা দেখতে বেশ, আর সে আমাদের ভার্সিটিতেই পড়ে। তাকে না দেখলেই হয়। আমি হেঁটে সেখানে গেলাম। তোমাদের মধ্যে নিঝুমকে? আমার কথা শুনে সবাই আমার দিকে তাকালো। আমি সবার দিকে তাকালাম, কিন্তু না, এখানে চশমা পরা কোনো মেয়ে নেই। আমি চলে আসতে যাব। আমি নিজুম। কেন? তুমি নিঝুম? বাহ, দেখতে তো বেশ। তা শেয়ার ইট অন করা কেন? আপনি কি করে জানেন? ম্যাজিক। তোর জন্য সেই কখন থেকে শেয়ার রিসিভ করে বসে আছি, তুই গানগুলো দিচ্ছিস না। অসহ্য। এভাবেই পরিচয় তার সাথে। রোজ তাকে দেখা, ভালো লাগা, শেষমেশ ভালোবেসে ফেলে। যদিও ভালোবাসতে চায়নি, কারণ আমার মতো এক আলাদা ধাঁচের মানুষ কাউকে ভালোবাসতে পারবে না। তবে মন তো আর মানে না, তাই ভালোবেসেই ফেললাম। কি ভাবছিস? ক্লাসে আসার পর থেকেই দেখছি চুপচাপ হয়ে আছিস। নিঝুমের কথা ভাবছো হয়তো, হি হি। জানালা দিয়ে বাইরে তাকা, নিলয় দেখ নিজুম যাচ্ছে। স্যার ক্লাস নিচ্ছেন। আমি স্যারের দিকে তাকালাম। স্যার দেখি টেবিলে বসে ঝিমুচ্ছেন। আর দাঁড়ালাম না। ধ্রুবকে আমার ব্যাগটা নিয়ে আসার কথা বলে পেছনের দরজা দিয়ে বের হয়ে দিলাম এক দৌড়। এক দৌড়ে নিঝুমের সামনে যেয়ে দাঁড়ালাম। আবার আপনি? ভুলে গিয়েছি। কি ভুলে গিয়েছেন? আমাদের জাতীয় সঙ্গীতের সেকেন্ড লাইনটা। থাপ্পড় চিনেন? খুব চিনি। কেন চিনব না? সকালেই তো দিয়েছ। আবার দেব, বেয়াদব ছেলে কোথাকার। এত জ্বালাচ্ছেন কেন? তোমার ওই জ্বালাময় জীবনে আমি পানির ফোয়ারা হয়ে আসবো বলতে। খুব কথা বলতে পারেন। তা আপনার আর আপনার সঙ্গীরা কই? আপনারা না সেই লেভেলের বখাটে। আপনাদের এমন পেটানোই দরকার। তবে আপনাকে ছোট করে একটা কথা বলি, আমার পিছে ঘুরবেন না। আমার বা আপনাদের অনেক সমস্যা হতে পারে, আগেই বলে দিলাম। আমার পিছনে যারা ঘুরেছে তারা কিন্তু আর সোজা হয়ে হাঁটেনি। আমি নিঝুমের কথা শুনে হেসে দিলাম। আমার হাসি দেখে রাগে ক্ষোভে নাক লাল করে দিল। খুব ইচ্ছে করে নিঝুম রাগলে তার নাক কেন লাল হয়ে যায় ব্যাপারটা জানার, কিন্তু কোনোদিন সুযোগ হয়নি। ওই হাসবেন না এমন হি 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 করে, রাগ হয়। তখনই যে আরও সুন্দর লাগে। তখন মনে মনে গিয়ে ওঠে, যদি বউ সাজো গো, আরও সুন্দর লাগবে গো। উফ, ছিলেন বখাটে, এখন হয়েছেন ট্রিজার। আপনার সাথে কথা বলাই আমার ভুল, তবে আগেই বলছি আমার সাথে কথা বলবেন না, আপনাদের খুব সমস্যা হবে। হোক, তা কেন হবে? আমাকে চিনলেই বুঝতে পারবেন কেন হবে। নাম নিঝুম, অনার্স দ্বিতীয় বর্ষে, ক্লাসের প্রথম বালিকা। চুপচাপ থাকে, ম্যাচে থাকো, এই সময় ক্লাসে আসো, ও সময় যাও, সব জানি। হি হি, না জানেন না, আরও কিছু আছে জানেন না। দরকার নেই, তোমাকে অজানাতেই রাখবো আমার মাঝে। ভুল করবেন, পস্তাতে হবে। কথাটি বলেই নিঝুম চলে যেতে লাগলো। আরে বাবা, কেন সে রাগ করে নাক লাল হয় সেটাই তো জানতে পারিনি। আর এত হুমকি দিলে কি কথা বলা যায়?
খালি সাবধান হতে বলে। কি এমন মেয়ে যে ওর থেকে দূরে থাকতে হবে? আমি দৌড়ে ওর পাশে গেলাম। আমাকে আর চোখে দেখলো। আমি হাঁটতে হাঁটতে বললাম, আচ্ছা বাবা, যা হবে সে আমার হবে, তোমার তাতে কে? আমি যে আর এইসব দেখতে পারছি না ওর চোখের সামনে। কি দেখতে পারো না? যে ছেলে আমার সাথে কথা বলে তাকে মারতে দেখতে পারি না। আমাকে মারবে? ওকে, দেখা যাবে। এখন বলো তো, রাখলে তোমার নাক কেন লাল হয়? আমার কথা শুনে নিঝুম শটান দাঁড়িয়ে গেল। ভার্সিটির গেটের কাছে আসতেই কোমরে হাত দিয়ে সে আমার দিকে তাকালো। আমি ওর থেকে সরে আসলাম। আবার চর খাবো নাকি? এই ছেলে, এই কথা কি কানে যায় না? বারবার বারণ করছি আমার পিছু ছাড়তে। উফ, বখাটে বলে বখাটে, থাপড়িয়ে দাঁত ফেলে দেব যদি এবার আমার পিছনে আসেন। ভয় নেই, দাঁত পড়বে না। ক্লোজ আপ দিয়ে ক্লোজ করে রাখছি ভেতর থেকে সব। ওর ভাগেন তো আজ যাইরা। কথাটি বলেই নিঝুম চলে গেল গেট দিয়ে বাইরে। আমি আর কি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখনই বন্ধুরা সব আসলো। কি হলো এখন? কি হলো? চুপ থাক, বাসে চল। ওদেরকে সাথে নিয়ে বাড়ির দিকে চল। ভার্সিটিতে বসে আছে ধ্রুব, রাফিন আর জিসান অন্য মেয়েদের টিচ করতে ব্যস্ত। অবশ্য এগুলো আমাদের মতো ছেলেদের কাছে ব্যাপারই না। কেউ কোনো কথা বলে না, বললে সে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে নাকি? জিসান একটা মেয়েকে ডাকলো। জিন্স টি শার্ট পরে ভার্সিটিতে এসেছে। আমি বসে বসে গেটের দিকে তাকিয়ে নিঝুমের অপেক্ষা করছে। মাঝে মাঝে দাঁত দিয়ে নখও কাটছে। এটা আমার অভ্যাস। কাজ না থাকলে বসে বসে নখ খাওয়া ছাড়া কিছু করার থাকে না। এই মেয়ে, নাম কি তোমার? জি ভাইয়া, মাহি। ফুল দিও, কলি দিও, কাটা দিও না, গুলি কইরা মাইরা দিও, তবুও ভাইয়া ডাইকো না। মেয়েটা মুচকি হাসলো। আমিও হাসলাম। এই ফাসিল বন্ধুগুলো এমন হারামি মার্কা কথা জানে শুনে হাসি তো আসবেই। অবশ্য এইসবের পেছনে আমি বড় লিডার। তাহলে কি ডাকবো? মনে করো তোমার আত্মা হারিয়ে গেছে, এখন তুমি জান বলে ডাকো, তোমার আত্মা খুঁজে এনে দেবো। ওই জিসান, যা তো ভাই সামনে থেকে, ভালো লাগছে না। কথাটা বলে গেটের দিকে তাকালাম। নিঝুম আসছে, মাথায় ওড়না, টাইজ, নতুন ড্রেস আপে ওকে সত্যি অসাধারণ লাগছে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। ওর কাছে যাব, তখনই দেখি রিহান ভাই নিঝুমের সামনে এসে দাঁড়িয়েছে। ডান হাত পেছনে গোছা, ডান হাতে একটা লাল গোলাপ ফুল। মাথাটা গেল বিগড়ে, কিন্তু রিহান ভাই সিনিয়র থাকায় আপাতত কিছুই বলতে পারছে না। কেমন আছো নিজুম? রিহান ভাইয়ের দিকে নিঝুম ভ্রু কুঁচকে তাকালো। আমি কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। নিঝুম ঝাড়ি দিয়ে বলল, আপনি জেনে কি করবেন? তোমাকে বেশ কয়েকদিন ধরে ভার্সিটিতে দেখছি, তোমাকে কিছু বলার ছিল। ঝটপট বলে দিন। এই নাও ফুল। এ মা, কি সুন্দর ফুল! তা শুধু ফুল দিলে হবে, কিছু বলবেন না? নিঝুম হেসে হেসে কথা বলছে। না না, এটা হতে পারে না। সে আমার সাথে হেসে কথা বলেনি কোনো দিন, এখন কেন বলছে? রিহানের বাচ্চা তোকে সুযোগ পায় তারপর বোঝাচ্ছে। তাই তো, তোমাকে কথাটা শেষ করতে পারেনি রিহান ভাই। নিঝুম কষে একটা গালে চর বসিয়ে দিয়েছে। আমি আবারও বুকে হাত দিলাম। হার্টবিট পালস বহু গুণে বেড়ে গেছে। কি মেরে বাবা, এত সাহস কোথা থেকে পাচ্ছে? রিহান ভাইয়ের গালে চোর ভাবা যায়? ফুলটা নিন আর সোজা আমার সামনে থেকে চলে যান। এরপর যদি সামনে আসছেন না তো খবর আছে। কাজটা তুমি ঠিক করলে না। সময় হলে বুঝবেন কে ঠিক করছে আর কে ভুল। রিহান ভাই এক প্রকার দৌড়েই পালিয়ে গেল। নিঝুম নিজেকে সামলে এগিয়ে আসছে। ওর সামনে যেয়ে দাঁড়ালাম। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নিঝুম আমার দিকে তাকিয়ে শব্দ করে হাসল। এই মেয়ে এত সুন্দর করে হাসে কেন? ধুর, এত সুন্দর করে কেন হাসতে হবে? বারবার প্রেমে পড়ে যায় খালি। বালিকা, এভাবে হেসো না। মধ্যরাতের স্বপ্ন তোমাকে দেখে আর ঘুম হবে না। উফ, আবার আপনি আসছেন? গালে হাত কেন? একটু আগে যেভাবে রিহান ভাইকে চর দিলে, ভয় আছে আমার গালে না জানি কয়টা পড়ে। সামনে থেকে যান, তাহলে চর পড়বে না। যেতে পারি, একটু জড়িয়ে ধরো। ভয় নেই, আমি ধরবো না। এই ছেলে, বলছি না আমার আশেপাশে থাকবে না, প্রবলেম হবে। হুক প্রবলেম? কি এমন হবে ক্ষতি শুনি? রোজ তোমায় জ্বালিয়ে ভালোবাসি বলি যদি। প্রথমে ভেবেছিলাম আপনি একটা বখাটে, এখন আপনি একটা ট্রেজার, তবে ইউনিক টাইপের ট্রেজার। হলাম টিজার, তোমার জন্য পাখি হব, মাছ হব, চাঁদের আলো হব। টিজার কোনো ব্যাপারই না। খুব তো কথা জানেন, দেখব যদি হাসপাতালে পড়ে থাকবেন সেদিন এত কথা কোথায় যায়। নিঝুম কথাগুলো বলে চলে যায়।
আরে এই মেয়ের সমস্যা কি? একটু দাঁড়িয়ে কথা বলবে তা না, খালি চলে যায়। আর সেই কাল থেকে প্রবলেম হবে, হসপিটাল এইসব কি? কারে তো সাহস আমাকে হসপিটালে পাঠাবে? এই নিলয় কাউকে ভয় পায় না। মেয়েটাকে তো বোঝাতেই পারছি না। না পারছি ভালোবাসি বোঝাতে, না পারছি আমার কিছুই হবে না বোঝাতে। বন্ধুদের চিপায় পড়ে এরকমটা নাও করতে পারতাম। সেদিন শেয়ারিট কেলেঙ্কারিতে কেন যে কথা বলতে গিয়েছিলাম। বন্ধুদের থেকে শুনেছি নিঝুম কোনো ছেলেদেরই পাত্তা দেয় না। কোনো ছেলে বন্ধু নেই ওর, কেন পাত্তা দেয় না বিষয়টা মাথার উপর চেপে বসে। আর সেই সময় বন্ধুগুলো চেপে ধরে নিঝুমের সাথে তোর প্রেম করতেই হবে। করলাম, কিন্তু সত্যি সত্যি ভালোবাসবো কে জানতো। এখন কী যে করি। দৌড়ে ওর সামনে গেলাম, গাল থেকে হাত নামিয়ে ওর গাল টেনে ধরলাম। আমার এমন সাহস দেখে নিঝুম অবাক হয়েছে। আমারও একটু অবাক হওয়ার কথা, তবে এমন সাহস অহরহ দেখাই। কি করবে? চোর মারবে? কোনো ব্যাপার না, বখাটেদের এইসব গায়েই লাগে না। কোনো রকমে নিজেকে ছাড়িয়ে আবার কালকের মতো আমার গালে চড় দেয়। আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? অনেক সাহস আমার। দেখুন, ভালোভাবে বলছি, আমার পিছু ছাড়তে শুনেননি তো? দেখুন আর নিজেকে ঠিকমতো নিজেই চিনতে পারছেন কিনা। শোনো বালিকা, ভালোবাসা মানে সাহস। তুমি আমার ভালোবাসা। তোমাকে নিয়ে শত সহস্র স্বপ্ন আমার দেখা বাকি, তোমাকে নিয়ে হাজার বসন্ত বেঁচে থাকা বাকি। ভয় নয়, ভালোবাসা দাও। কথা দিচ্ছি ছেড়ে যাব না। আগে নিজেকে ঠিক করুন। বখাটে ছেলেরা কখনো ভালোবাসতে পারে না। তারা শুধু জানে অন্যকে জ্বালাতে, কষ্ট দিতে, নিজে মজা করতে। সামনে থেকে যান, শেষ ওয়ারিং। এরপর কিন্তু সত্যি বলছি, কিছু হয়ে গেলে আমি দায়ী নই। তোমার বিষয়ে আমি মরতেও রাজি, কিন্তু মরবো না। মরলে কে ভালোবাসবে? আর তোমাকে নিয়েই থাকবো, বুঝছো? কথা তো খুব ভালো শিখেছেন, মেয়ে পটাতে খুব ভালো পারেন। অসহ্য। নিঝুম চলে গেল। বন্ধুগুলো পেছনে এসে দাঁড়ায়। আমি নিঝুমের দিকে তাকিয়ে আছি। কেন জানি না মনে হচ্ছে সে আমার দিকে তাকাবে। আমি কাউন্ট ডাউন করতে লাগলাম, হয়তো 10 সেকেন্ডের মধ্যেই সে তাকাবে। তাকাও তাকাও তাকাও। ধুর, আড়ালে চলে গেল। তাকালো না একটু। কি হয় একটু পেছনে ঘুরে তাকালে? ফসিল মেয়ে বারবার ওর প্রেমে পড়তে বাধ্য করবে, আর সেটা প্রকাশ করলেই ছাড়ি দিবে। নিলয় ঝাড়িতে ভয় পায় না। কিছু হলো নিলয়? হলো। কি? ওই তোদের বলেছিলাম না খোঁজ নিতে। নিলয়কে হুমকি দিচ্ছে একটা মেয়ে, নিশ্চয়ই কিছু আছে। দোস্ত, কোনো প্রকার কিছুই জানতে পারলাম না। আমার মনে হয় মেয়েটা এমনি এমনি ভয় দেখাচ্ছে। চল তো ক্লাসের দিকে। ধুর, কিসের ক্লাস? কোনো ক্লাস করবো না। কথাটা বলেই পেছনে ফিরলাম, তখন এই সাদা রঙের R15 বাইক এসে আমাদের সামনে থামে। চমকে উঠি। হুট করে এরকম হবে বুঝিনি। মাথায় রাগ উঠে যায়, বলে উঠি, শালা কে রে তুই? এভাবে সামনে এলি? হর্ন দিতে কি হয়েছিল? বাইকের ওপরে একজন লোক বসে আছে, মাথায় হেলমেট, বেশ স্মার্ট পোশাক। বাইকের স্ট্যান্ড দিয়ে পা মাটিতে রেখে হেলমেট খুলল। আমরা সবাই সেদিকে তাকিয়ে আছি। চুলগুলো লালচে রং করা, মুখে স্টাইল করে দাঁড়িয়ে, চোখ দুটো যথেষ্ট সুন্দর। হাতে রোলেক্স দামি ঘড়ি, স্যুট বুট পরা, গলাতে সাদা শার্টের উপরে কালো টাই ঝুলানো। বোঝাই যাচ্ছে লোকটা অফিস বয় বা নিজেরই কোনো অফিস আছে। বাইক থেকে নেমেই হেলান দিয়ে দাঁড়ালো। বাম পায়ে একটু ভাঁজ করে ডান পায়ের সাথে ভর দিয়ে এমন স্টাইলে দাঁড়ালো যেন কোনো নায়ক এসে দাঁড়িয়েছে। পকেট থেকে দামি সিগারেটের প্যাকেট বের করে মুখে নিয়ে স্টাইল করে আগুন জ্বালিয়ে নিল। ধ্রুবের দিকে তাকালাম, আর আমি হা হয়ে তাকিয়ে দেখছা। জিসানের দিকে তাকালাম, ব্যাটা নিচের দিকে একবার তাকাচ্ছে আর একবার ছেলেটার দিকে। মনে হচ্ছে এরকম যদি আমরাও পারতাম। কেন যে বখাটে হয়ে গেছে। জিসানের মনে মনে কথাগুলো পড়ে ফেলে হাসি পাচ্ছে। রাফিন এসে আমার খুব কাছে দাঁড়ায়। বুঝলাম এই ব্যাটারও শখ লেগেছে। আর লোকটা মুখ থেকে সিগারেট ফেলে দিয়ে পা দিয়ে পিষে নেয়। তারপর সেন্টার ফ্রুট বের করে মুখে দিয়ে চিবোতে চিবোতে বলে, আর ইউ নিলয়? হ্যাঁ, তার মানে লোকটা আমার কাছে এসেছে। কিন্তু কেন? কি করেছি? যতদূর মনে পড়ছে লাস্ট 1 মাস কোনো মারামারি করিনি। আর করলেও কি নিলয়ের ওপরে কেউ কথা বলবে বা বিচার দিবে সেই সাহস কার আছে? তাহলে টিজ করেছি? হট, আমি নিঝুমের সাথে ছাড়া কোনো মেয়ের সাথে বেশ কদিন হলো কথা বলিনি। আর টিজ তো সেই জন্ম থেকেই করে আসছে। তাহলে কেন এমন পাবলিক আমাকে খুঁজবে? হে মিস বোকাটে, ইউ নিলয়? আই এম শিওর, বাই দ্য ওয়ে, আই এম রাহাত, মাল্টিন্যাশনাল একটা কোম্পানির মালিক আমি নিজেই। তো আমার কাছে কে? তোমার কাছে অনেক কাজ আমার। শুনেছি নিঝুমকে তুমি জ্বালাও। সে বলেছে
না, তাহলে ভাগেন, সে যদি বলে তখন আসবেন। কাজটা কিন্তু ঠিক করছো না। নিলয় বন্ধুদের কথা ছাড়া কারো কথা শোনে না। অনেক প্রবলেম হবে কিন্তু। নিলয় যেটা ভালো মনে করে সেটাই করে। তোকে আমি আমার জামার কলার চেপে ধরে রাহাত। কিছু বলতে যাব তখনই দেখি নিঝুম এসে পাশে দাঁড়িয়েছে। আমার জামার কলার ধরা দেখি নিঝুম ঝাড়ি দিয়ে রাহাতকে বলে, আপনি আপনি এখানে কেন? কে পাঠিয়েছে? আর আপনার সাহস কি করে হয় ওর জামার কলার ধরতে? ছাড়ুন বলছি। রাহাত ছেলেটা আমার জামার কলার ছেড়ে দেয়। নিঝুমের দিকে তাকিয়ে আর কোনো কথা না বলে হন হন করে চলে যায়। এটা কি হলো? এক কথাতেই নিঝুমের সব আদেশ মেনে চলেও গেল। ব্যাপারটা কি? নিঝুম কোনো কথা না বলে চলে যেতে থাকে। আমি পেছন থেকে ওর হাতটা ধরলাম। নিলয় সাহেব, আমার হাত ছাড়ুন। আচ্ছা। সে হেঁটে যাচ্ছে, আমি ওর পাশে হাঁটতে লাগলাম। কয়েক মুহূর্ত পর সে থেমে যায়, আমিও থেমে গেলাম। সে আবার হাঁটা শুরু করে, আমিও হাঁটছি ওর পাশে। সে হুট করেই থেমে গেল, আমার দিকে ঘুরে কোমরে হাত পেঁচিয়ে বলল, কাজটা কিন্তু ঠিক করছেন না। এমন কেন করছেন? চুপ। বললাম না আপনার অনেক সমস্যা হবে? কেন বুঝতে পারছেন না আপনি? হুম আমাকে আপনার পছন্দ হয় না। হুম আপনি একটা বখাটে ট্রেজার। আমি চাই না আপনার কিছু হোক। ভালোবাসো বলে দিলেই হয়। ওই ছেলে কখন বললাম ভালোবাসি? মেরে না হাত পা ভেঙে ফেলবো। হসপিটালে গিয়ে চিঠি লিখব। আর দেখো না সিনেমায় হসপিটালে শুয়ে ভালোবাসার মানুষের নাম বারবার নিতে থাকে। তখন ডক্টর বলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিয়ে আসুন, না হলে রোগীকে বাঁচানো যাবে না। তখন নিরুপায় হয়ে তাকে ধরে আনতে হয়। আমিও সেটাই করব। তখন তুমি আসতে বাধ্য। নিঝুম হেসে ওঠে, আমি ওর হাসির দিকে তাকিয়ে থাকে। চোখ টেরা করে তাকায়, সোজা করেও তাকায়, কোনো অ্যাঙ্গেল দিয়ে তাকে দেখার বাদ রাখছে না। মেয়েটা জানে না হাসলে এত মিষ্টি লাগে ওকে, রাগলে এত কিউট লাগে ওকে। রাহাত সাহেবকে যখন বকা দিচ্ছিল আমি ওর দিকে তাকিয়েছিলাম। মুখের আগের বিশাল লাল আভাটা যে আমাকে বারবার দুমড়ে মুচড়ে দিচ্ছিল মেয়েটা একটুও জানে না। আর এখন কি সুন্দর করেই না হাসছ। নিঝুম হাঁটছে, আমি ওর সামনে চেয়ে ওর দিকে তাকিয়ে উল্টোভাবে হাঁটতে থাকলাম। নিঝুম অবাক হয়ে তাকিয়ে আছে আমার পাগলামো দেখে। আমি পেছনে হাত বেঁধে নিঝুমের দিকে তাকিয়ে উল্টো করে হাঁটছে। তারপর ভার্সিটিতে এসে নিঝুমকে খুঁজছি। ধ্রুব এসে বলে নিঝুমকে ক্যান্টিনে দেখলাম। আমি ক্যান্টিনে এসে দেখি নিঝুম বসে আছে। সামনে কালকের সেই ছেলেটা মানে রাহাত বসে আছে। আর রাহাত হাসি হাসি মুখে নিয়ে নিঝুমের দিকে তাকিয়ে আছে। আর নিঝুম বিরক্তি নিয়ে নিচের দিকে তাকিয়ে কী যেন ভাবছে। আঙ্কেলকে কেন জানাচ্ছ না? কি জানাবো? ছেলেটা যে দিন দিন তোমাকে বিরক্তির সীমা পার করে দিচ্ছে। ওর থেকে আমি আপনার উপর বেশি বিরক্ত, সেটা বাবাকে বলি। বলো, কোনো ব্যাপার না। অ্যাটলিস্ট তিনি জানুক যে এখনো কোনো ছেলে তোমাকে জ্বালিয়ে বেঁচে আছে। বাবা জানবে কেন? আর আমি চাই না নীলের কিছু হোক। আমার কিছু হোক সেটাও কি চাও না? নিঝুম কিছু বলে না। কথা শুনে বোঝাই যাচ্ছে ছেলেটা নিঝুমকে ভালোবাসে। আর নিঝুমের বাবা নিশ্চয়ই প্রভাবশালী, কিন্তু ছেলেটার সাথে ওর সম্পর্ককে নিঝুম বিরক্ত নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। রাগে চোখে ছেলেটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। মিস্টার রাহাত সাহেব চুপচাপ বসে থাকলো। ব্যাটার সাথে কথা বলা দরকার। তুমি আমার সামনে কেন আসলে? আমি রাহাতের সামনে যেয়ে দাঁড়াই। কোনো কথা না বলে চেয়ার টেনে মানে নিঝুম যেটাতে বসেছিল সেখানে বসলাম। টেবিলে যেসব খাবার রাখা ছিল সবগুলো হাত দিয়েই খেতে লাগলাম। রাহাত আমার দিকে রাগে চোখে চেয়ে আছে। সবগুলো প্লেট থেকে খাবার কোনো রকমই খেয়ে কোল্ড ড্রিঙ্কস থেকে কোমল পানি খেয়ে বড় একটা ঢেকুর তুললাম। আমার কাছে দেখে রাহাত বেশ রেগে আছে। আমিও তো চাই সে রেগে থাকুক, আমাকে কিছু বলুক। তোকে বলেছিলাম নিজমের পেছনে না ঘুরতে। ওকে, সামনাসামনিই ঘুরবো, পেছনে তুমিই ঘুরো। দেখ, তোকে এখনো নিজমের জন্য কিছু বলিনি। আমিও। তো সাহস কি করে হয় আমাকে হুমকি দেওয়ার? নিলয় হুমকি দেয় না, নিলয় কাজ করে দেখায়। তোকে 2 মিনিটে জেলে পুরে দেবো। 1 মিনিটেই জেল থেকে বের হয়ে আসবো। তোকে আমি কোনো জেল নেই, আমাকে 10 মিনিটের বেশি আটকে রাখবে। নিঝুমের ধারে কাছে যেন তোকে না দেখি। তোকে আমি কথাটা বলেই রাহাত আমার গালে জোরে ঘুষি দেয়। কাজটা বাইরের দিকে ঘুরতেই দেখি নিঝুম এগিয়ে আসছে। আমি চিৎকার দিয়ে উঠে বলি, আপনি এমন কেন? নিঝুমকে ভালোবাসি, সে যে বাসবে আমি কি তাকে বলেছি একবারও?
আমি তো আমার মনের কথা বলেছি। আপনি সব বুঝেও আমাকে কেন মারলেন আর স্টুডেন্ট বলে এমন করলেন? যদি আপনার মতো টাকা থাকতো তাহলে দেখিয়ে দিতাম। রাহাত অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে পানি পড়ার ভানটাও করা শুরু করলাম। নিঝুম এক প্রকার ছুটে আসে, রাহাতের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, আপনার কিসের অধিকার আমার হয়ে ওর গায়ে হাত তোলার? বেরিয়ে যান ক্যাম্পাস থেকে। এটা কোনো খারাপ লোকদের জায়গা না। আর নিলয়ের গায়ে এরপর কোনো দিন যদি হাত দিয়েছেন, আপনার কিন্তু খবর আছে। মনে রাখবেন, বাবার প্রিয় পাত্র হলো আমার বাবা, কিন্তু আপনার নয়। আমার কথা শুনবে। নিজুম, নিলয় আমাকে। চুপ, বেরিয়ে যান বলছি। অপমান করতে চাই না আমি। রাহাত উঠে দাঁড়ালো। নিঝুম ক্যান্টিনের মামার থেকে বরফ আনতে গেল। আমি রাহাতের দিকে মুচকি হেসে তাকালাম। রাহাত আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোকে পরে দেখে নিব। আমিও হাসি হাসি মুখ লুকিয়ে রাহাতকে উদ্দেশ্য করে বললাম, দিস ইজ মাইন্ড গেম অফ নিলয়। যা ভাগ শালা। রাহাত চলে গেল। নিঝুম বরফ এনে আমার গালে লাগিয়ে দিল। আমি ওর দিকে তাকিয়ে আছি। পরিবেশটা এখন স্বাভাবিক। নিঝুম আমার গালে বরফ লাগাতে লাগাতে বলে, খুব তো বড় বড় কথা বলেন, অনেক সাহসের কথা বলেন। কেউ কিচ্ছু করতে পারবে না। এখন তো মার খেয়ে বসে আছে। মারতে তো পারেন না, খালি আমার সাথে এসে সাহস দেখান। আমি তো মাস্তান নই, আমি প্রেমিক। প্রেমিকেরা বহু বছর ধরে মার খেয়েই আসে। তারা মারে না, বুঝছো? একটু ভালোবাসা পেতে চায়। হয়েছে হয়েছে, আপনার সাপোর্ট করছি বলে ভাববেন না আমি রাজি হয়ে গেছি। যদি আব্বু জানে যে আপনার সাথে কথা বলেছি, তাহলে বুঝবেন। কথাটা বলেই নিঝুম ক্যান্টিন থেকে বের হয়ে চলে যায়। আমি আর কি বরফ টেবিলে রেখে ওর পেছনে বেরিয়ে আসে। নিঝুমকে দেখলাম গাছের নিচে গিয়ে বসতে। আমি সেদিকে যাব, তখনই খেয়াল করি কে যেন আমাকে ইশারায় ডাকছে। তাকিয়ে দেখি পুলিশের পোশাক পরে একজন অফিসার আমাকে ডাকছে। ভয় পেলাম। পুলিশ তো আমাকে কখনো ডাকেনি, আজ কেন ডাকছে? আমি যাব না। ধ্রুবকে বললাম যে দেখতে। আমি নিঝুমের কাছে আসি। এই মেয়ে শোনো। উহ, আবার আপনি? দেখুন, বারবার বলছি, আপনি আমার আশেপাশে আসবেন না। কেন? আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে আমার পছন্দ না। আপনি বখাটে। এটাই কারণ। আচ্ছা, ভালো হয়ে গেলাম। না, আমাকে এই অবধি যতগুলো ছেলে প্রপোজ করেছে সবাইকে হসপিটালে যেতে হয়েছে। কেন? রাহাত সাহেব কি সবাইকে মেরে হসপিটালে পাঠিয়েছে? রাহাত না, আমার বাবা নিজেই। মানে? ধ্রুব এসে সামনে দাঁড়ায়। ওর দিকে তাকাতেই বলল, সমস্যা নেই, আমি যাওয়াতে উনি চলে গেছে, তুই প্রেম কর। আমি নিঝুমের দিকে তাকালাম। ধ্রুব চলে গেছে। নিঝুম আমার দিকে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। হয়তো ধ্রুবের এমন কথা শুনে অবাক হয়েছে। ওই, আমরা প্রেম করছি? না মানে আসলে চুপ। শুনুন, আমার বাবা একজন নেতা, বুঝলেন? অনেক রাগী একজন মানুষ। ওনার রাগ আমি সহ্য করতে পারি না বলে একাই থাকতে ভালোবাসি। আমার মা নেই, মা মারা গিয়েছে। বাবা আমাকে অনেক ভালোবাসে, তবে ভালোবাসার নামে অনেক কেয়ার আর শাসন করে আমার উপর। কি খাবো, কি পরবো, কোন বিষয় নিয়ে পড়বো, কার সাথে কথা বলবো, সব কিছু তিনি ঠিক করে দেন। বিষয়গুলো ওনার কাছে আমার প্রতি ভালোবাসা হলো আমার কাছে পরাধীনতা। তাই রাগ করে বাড়ি থেকে চলে আসি। কিন্তু উনি আমার পিছনে লোক লাগিয়ে রেখেছে। এতদিনে আপনার খবর হয়ে যেত। আমি বারণ করেছি বলে কেউ কিচ্ছু বলেনি। বুঝলাম না, প্রথমবার বারণ কেন ওরা শুনলো? বাবার লোকগুলো আপনাকে কিছু এখনো বলছে না কেন? অবশ্য আমি জানি বাবার কোনো কিছুই গোপন নেই। উনি সবটা জেনে গেছে। আপনি আমার সাথে কথা বলেন, কিন্তু ভেবে পাচ্ছি না অন্যদের বেলাতে পরের দিন ছেলেগুলোর খোঁজ থাকে না। প্রথম যে ছেলে এসে কথা বলে পরের দিন এরপর আর কোনো দিনই তাদের দেখিনি। বাবা সবগুলো লোক দিয়ে মেরে হসপিটাল না হয় এলাকা ছাড়া করত, কিন্তু আপনার বেলাতে উল্টো হয়ে গেছে সব। নিঝুমের দিকে তাকালাম। মেয়েটা অবাক হয়ে তাকিয়ে আছে। আমার সাথে নিঝুমের আব্বুর কোনোদিন দেখা হয়নি, কোনোদিন কথাও হয়নি। আমিও বুঝতে পারছি না তিনি কেন এখনও তাহলে অ্যাকশন নেননি। কিছু তো একটা আছে। আর আজকে পুলিশকে দেখলাম আমার উপর নজর রাখতে। সে যাই হোক, আমি নিঝুমকে ছাড়ছি না। বুঝলাম আমার কিছু হবে না, কেউ পারবে না আলাদা করতে। আহারে, কত সাহস! দেখলাম তো একটু আগে মার খেয়ে বসে আছেন। হাসবেন না, হাসলে রাগ হয়। আপনাকে বলেছি প্লিজ আমার আশেপাশে আসবেন না।
আচ্ছা, রাহাতের ব্যাপার কি? বাবার দেখা সেরা পাত্র। আমার সাথে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা বাবার। তুমি কি রাজি? আপনার দেখে মনে কি হয় আমি রাজি? তাহলে বলো, কি? আমাকে ভালোবাসি বলো। অসহ্য। নিঝুম চলে যাচ্ছে, আমি দৌড়ে ওর হাত ধরলাম। সে ঘুরতেই আমি হাত ছেড়ে দিয়ে গালে হাত রাখলাম। নিঝুম এটা দেখে জোরে হেসে উঠল। আমি মেয়েটার হাসির দিকে তাকালাম। সে কিছুই বলল না, বুকে হাত বেঁধে দাঁড়িয়ে রইল। কি হলো বলুন? কি বলবো? বকবক তো শুধু করেই যান। আমি যাব, আর পিছু পিছু আসবেন না। হাত ধরে পাশাপাশি হাঁটার সুযোগ দাও। অসহ্য। তুমি মানে আমার মনের ব্যাকস্পেসে জমে থাকা অভিমানী মহাভীত কাব্য। তোমার সাথে বকবক করতে ভালোই লাগে। শোনো না, নিঝুম আর আমি হাঁটছি, ও কোনো কথা বলছে না, কেবল হেঁটেই চলেছে। আমি খালি বকবক করছি। ভার্সিটি থেকে বের হলাম। পরের দিন বাড়ি থেকে বের হতেই দেখি দুজন পুলিশ আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই ওরা অন্যদিকে তাকালো। কী সমস্যা এদের? এরা কেন আমাকে ফলো করছে? কালকের সেই পুলিশের সাথে আরেকজনও এসেছে। আমি ভার্সিটির দিকে চলে আসি। পুলিশগুলো আমার পিছু পিছু আসতে থাকে। কেমন যেন একটু ভয় ভয় করছে, না জানি আবার কি করে বসে। ভার্সিটিতে আসতেই ধ্রুব, জিসান আর রাফিন এসে হাজির। তুই কিন্তু পারলি না নিঝুমকে পাঠাতে, তাকে ভালোবেসে ফেলেছি আমি। কিন্তু সে তোকে ভালোবাসে না। বাসবে। নিঝুমকে খোঁজার চেষ্টা করলাম। বান্ধবীদের সাথে বসে বসে গল্প করছে। আমি যেতেই বান্ধবীগুলো চলে গেল। নিঝুম একা বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। ওর দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছে না। নিঝুম আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আজকে কথা বললেন না যে? ভাবছি কি? কখন ভালোবাসবে তুমি। ভালোবেসে কি হবে? সর্বনাশ হবে। কার? তোমার বাপের। অনেক টাকা যৌতুক নিব তো, তাই। এ, যান তো সামনে থেকে। দুজনেই হাসছে। হঠাৎ খেয়াল করলাম কয়েকটি গাড়ি বেশ স্পিডেই আমাদের দিকে এগিয়ে আসছে। দুইটা বাইকের পেছনে দুটো জিপ গাড়ি, প্রতিটা বাইকে দুজন, আর গাড়িতে মোট 4 জন করে বসে আছে। 12 জন ছেলে আমাদের সামনে এসে গাড়ি থেকে নামে। ছেলেগুলোকে চিনি না। কপালে রুমাল বাঁধা, লাল নীল সানগ্লাস, প্রায় সবার হাতেই হকস্টিক। আমার সামনে এসে মোটা করে একটা ফর্সা ছেলে দাঁড়ায়। নিঝুম বসা থেকে উঠে দাঁড়ায়, আমিও দাঁড়ালাম। বন্ধুরা সবাই দৌড়ে আমার পেছনে এসে দাঁড়ালো। কি ধরনের অভদ্রতা! কোনো কথা ছাড়াই এভাবে সামনে এসে দাঁড়িয়েছেন। অভদ্র কোথাকার! নিঝুমের কথা শুনে ছেলেটা মুচকি হাসলো। ছেলেগুলোকে আগে কোনোদিন দেখিনি, চিনিও না। ইশারা করলো পেছনে দাঁড়িয়ে থাকা আরও একটি ছেলেকে। ইশারা পেয়ে পেছনে থাকা ছেলেটা এগিয়ে এসে নিঝুমের হাত ধরে টেনে নিয়ে যায়। নিঝুম ঝটকা দিয়ে হাত সারিয়ে দাঁড়ায়। কিছু বলতে যাবে তার আগে মোটা করে ছেলেটা, আমার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা বলে, নিলয়, হুম। এই জাহেদ। নামটা বলার সাথে সাথেই সব ছেলেগুলো হকস্টিক দিয়ে চরমভাবে পেটাতে লাগলো আমাদের। কোনো প্রকার কিছু বলার সুযোগ না দিয়ে বেধড়কভাবে পেটাতে থাকে। কতক্ষণ এইভাবে মার খেয়েছি ঠিক মনে নেই। কেবল চোখ বন্ধ করার আগে খেয়াল করে ভার্সিটির অনেক ছেলে মেয়ে গোল হয়ে এসে আমাদের পেটানো দেখছে। স্পষ্ট খেয়াল করেছি সবার মুখে আনন্দের হাসি। হয়তো সবাই মনে মনে বলছে ঠিক হয়েছে, এমন বখাটে ছেলেগুলোর এইভাবেই পেটানো দরকার। নিঝুমের দিকে তাকায়, সে চিৎকার করে কাঁদছে আর বলছে, ওকে আপনারা মারছেন কেন? কি করেছে ও? এরপর কিছু মনে নেই। শেষ যখন জ্ঞান হারাবো তখন আমার সামনে যে ছেলেটা ছিল মোটা গোছের, ওর হাতের স্টিক দিয়ে জোরে কপালে বাড়ি দেয়। চোখ খুলে তাকালাম, কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করলাম রুমটাতে। একবার মনে হলো আমি হয়তো বাড়িতে আছি, কিন্তু না, হসপিটালের বেডেই শুয়ে আছি। কিন্তু ঠান্ডা কেন লাগছে? তবে কি আমি ভিআইপি কেবিনে আছি? না, এটা কি করে সম্ভব? আমাকে কি আবার ভিআইপি কেবিনে নিয়ে আসবে? বড় কথা, আমাকেই বা কে হসপিটালে নিয়ে আসছে? কোনো রকমে শোয়া থেকে ওঠার চেষ্টা করলাম। তখনই এক নার্স ছুটে এসে বকা দেওয়ার ভঙ্গিতে বলল, এই কি করছেন? টানা 3.5 দিন পর জ্ঞান ফিরেছে, এখনো ঠিকমতো সুস্থ হননি। উঠবেন না, শুয়ে থাকুন। আমি অবাক হলাম। এরকম কেয়ারের মানে কে? এসি রুম, বেডটাও বেশ আরামের।
বালিশটা কোনো রকমে সোজা করে হালকা হেলান দিলাম। চোখ আটকে যায় ডান পাশে চারিদিকে। একজন মধ্যবয়স্ক লোক সাদা পাঞ্জাবি পরে বসে আছে। দরজার কাছে আরও 4 জন লোক দাঁড়িয়ে। ওদের মধ্যে 2 জনকে আমি বেশ ভালো মতনই চিনি। গত 4 দিন আগে ওই 2টো লোককেই তো আমাকে ফলো করতে দেখেছিলাম। মানে এরা 4 জনই পুলিশ, কিন্তু ইনিকে আমার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন। কোনো রকমে ওনার দিকে কয়েকবার তাকালাম। উনি বসা থেকে উঠে আসলেন। কোনো কথা না বলে আমার কপালে হাত রাখলেন। হাত আর বুকে হাত দিয়ে ভালো মতো চেক করলেন। নার্সের দিকে তাকিয়ে আদেশস্বরূপ বললেন, ডক্টরকে ডাকুন, চেক করতে বলুন ছেলেটা ঠিক এখন কেমন আছে। আমি অবাক হলাম। লোকটা কি পাগল নাকি? এরকম করে জীবনে কোনোদিন কেয়ারই পেলাম না। পাবো কী করে? ছেঁচড়া বা বখাটেরা তো এরকমই হয়, কিন্তু ইনি এমন করে কেন কেয়ার নিচ্ছেন? মনে তো পড়ে না আমি কারো উপকার করেছি, তাহলে এই সব কিছু এমন হচ্ছে কেন? লোকটা আবারও চেয়ারে গিয়ে বসলো। কয়েক মিনিট পর 3 জন ডাক্তার এসে হাজির। বাপরে, ডাক্তার ডেকে পাওয়া যায় না, অথচ লোকটার কথাতে 3 জন এসে হাজির। কি হচ্ছে এগুলো? ডাক্তার 3 জনই আমাকে বেশ কিছু সময় ধরে ভালো মতো চেক করলো। তারপর লোকটার দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলে, সে এখন ঠিক আছে, রক্ত বের হওয়ার কারণে দুর্বল হয়ে আছে শরীর। ডাক্তার চলে যায়। আমি কেবল ওনাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। সেই পুলিশগুলো আর বয়স্ক লোকটা তখনও রুমের মধ্যে স্থির হয়ে আছে। লোকটা আমার কাছে আসে, শাসন করে বলতে থাকে, বুঝলাম না তোমার মতো এরকম একটা ছেলেকে আমার মেয়ে কি করে ভালোবাসলো। এতদিন সব ছেলেদের পিটিয়েছি আমি, কিন্তু তোমাকে পিটাতে পারিনি। তার আগেই কারা এসে পিটিয়ে গেল, আর তারপর যে কি কাণ্ড ঘটিয়েছে আমার মেয়ে, ভাবতেই পারছি না তোমাকে এত ভালোবাসবে। ওর জন্যই আজ 3 দিন ধরে হসপিটালে পড়ে আছি। কারা ছিল ছেলেগুলো? অবাক হলাম। আর লোকটা তাহলে নিঝুমের বাবা? কিন্তু উনি আমাকে মারেননি, তাহলে কে মেরেছে? আমার বন্ধুরা কোথায়? এভাবে আমাকে মারা অন্তত এলাকার কোনো ছেলের কাজ হবে না, কিন্তু কে মেরেছে? আর নিঝুম আমাকে কবে ভালোবাসলো? কথাগুলো ভাবতে ভাবতেই দেখি এক এক করে বন্ধুরা রুমে প্রবেশ করছে। আচ্ছা তাহলে রেস্ট নাও, আমি গেলাম। আর আমার অফিসে আসবে, কথা আছে। নিঝুমের বাবা চলে গেল। ধ্রুব, জিসান আর রিফাতের হাতে পায়ে ব্যান্ডেজ ভালো মতোই করা হয়েছে। ধ্রুব এসে পাশে বসে বলল, ছেলেগুলো কারা জানিস? না। তোর নিজমের উঠতি হাজবেন্ডের ভাড়া করা ছেলে। মানে রাহাতের কথাতে ওরা আমাদের পিটিয়েছে। আচ্ছা বাদ দে নিলয়, আগে রেস্ট কর। সবাই যখন আমাদের মেরে চলে যাচ্ছিল, নিঝুম এসে আমাদের হসপিটালে নিয়ে যায়। আমি চেতনাতেই ছিলাম। কয়েকবার ফোন করতে 2টা গাড়ি চলে আসে আর সোজা হসপিটালে নিয়ে আসে আমাদের। নিঝুম কিন্তু তোর মাথা ওনার কোলে নিয়ে সারা রাস্তা তোর নাম ধরে কেঁদেছিল আর বলছিল, তোমার কিছু হবে না নিলয়, তোমার কিছু হবে না নিলয়। কিন্তু আফসোস, তোকে এসি কেবিনে আর আমরা চেয়ার কোচ কেবিনে থাকলাম। শালা কি কপাল তোর, ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করলি। সে বলল না, আর মার খেয়েই এটা পেয়ে গেলি। যাকগে, এখন এই বখাটে লাফটা থেকে বের হ, নে রেস্ট নে। ওরা সবাই চলে গেল। আমি দরজার দিকে তাকিয়ে আছি। ওদের বলা শেষ কথাটা বারবার যেন কানে বাজতে লাগলো আমার। আমি কি সত্যিই বখাটে? বখাটে। টিচার মাস্তানিও করি, কিন্তু কেন? অবশ্যই বখাটে আমি। ক্লাস 10-এ থাকতে এক সময় একটা মেয়ের ওড়না টেনে ধরেছিলাম এই বখাটে স্বভাবের জন্য। সবার সামনে চর মেরেছিল আমাকে, আরও অনেক গালিও শুনতে হয়। তার আমি সত্যিই বখাটে? এরকমটা তো আমি ছিলাম না। তাহলে কেন আজ আমি এমন? চোখ পেয়ে পানি বের হয়ে আসতে লাগলো। তখনই দরজায় কারো আসার শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি চোখ মুছে সেদিকে তাকালাম আমি। নিঝুম এসেছে। মেয়েটার চোখের দিকে তাকালাম। চোখ দুটো ফুলো ফুলো মনে হচ্ছে, কিন্তু কেন? শুনেছি মানুষ চুপচাপ কাউকে না জানিয়ে কাঁদলে এমন চোখ ফুলে যায়। তবে কি সে কেঁদেছে? কেন? আমার মতো খারাপ ছেলের জন্য সে কেন কাঁদবে? কেমন আছেন? ভালো। আমার আবার কি হবে? আমার কিছুই করতে পারবে না। তবে তোমার কথা সত্যি হলো, হসপিটালে বসেই আছে, কিন্তু ভালোবাসা কমেনি। ওই চুপ, হাসবি না, কিচ্ছু হবে না তাই না? খুব তো দেখলাম সবার সামনে কতগুলো মার খেতে। যদি আমি না থাকতাম তাহলে ওইখানেই পড়ে থাকতেন, কেউ তো দেখতো না। কেউ তো দেখতো না? কথাটা সত্য। আমাকে দেখার কেউ নেই।
সত্যিই নিঝুম না থাকলে হয়তো ওখানেই পড়ে থাকতে হতো। ফাসেল বখাটে ছেলেটা আজ কেন জানি না চুপচাপ হয়ে গেছি। নিঝুমের শাসন মিশ্রিত কথাগুলো শুনতে অনেক বেশি ভালো লাগছে। এরকমটা কখনো হয়নি। এত মেয়েদের জ্বালিয়েছি, মেয়ের বাবা অভিযোগ করলে আরও বেশি করে জ্বালিয়েছি, অথচ নিঝুমকে জ্বালাতে গিয়ে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। খুব করে চাইতাম কেউ আমাকে ঠিক করে দিক, শাসন করুক, ভালোবাসুক, বকার ছলে তার ভালোবাসাগুলো প্রকাশ করুক, আমাকে শুধরে দিক, কিন্তু কোনো দিন পাইনি কাউকে। তবে আজ মনে হচ্ছে পেয়েছি। নিঝুমের দিকে তাকালাম, রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। নিঝুম রাখলে ওর নাকের ডগা লাল হয়ে যায়। সেদিন জানতে চেয়েও পারিনি কেন তার এমন লাল। আজ কি জানবো? না থাক, কিছু সৌন্দর্যের রহস্য জানতে নেই। ওই ছেলে চুপ কেন? বিশ্বাস করুন, আমার আব্বু আপনাকে মারেনি। জানি। আপনি জানেন? নিঝুম আমার পাশে এসে বসে। আমি ওর হাত ধরলাম। মেয়েটা কিছুই বলছে না। আমি হাত ছেড়ে দিলাম। কেন জানি না ওর সেই রাগের প্রতিচ্ছবিটা দেখার ইচ্ছে হলো। সে আমার হাত ধরেছে। আমি অবাক চোখে তাকালাম। এই যে, আপনাকে কিন্তু সারাটা সময় দিয়েছি আমি। কিভাবে? ওই যে সিসি ক্যামেরা, এটা আমার আব্বুর হসপিটাল। আব্বু কিন্তু এখন দেখছে আমরা কি করছি। কি? ভয়ে হাত ছাড়িয়ে নিলাম। নিঝুম হেসে ওঠে। আমি ওর হাসির দিকে তাকিয়ে থাকি কিছু সময়। সে হাসতে হাসতে বলে, সাহসী ছেলেরা এত ভীতু হয় জানতাম না তো। আমি আবার হাত ধরলাম। সে আমার দিকে চুপ করে তাকিয়ে আছে। নিঝুমের বাবা আজাদ সাহেবের অফিসে বসে আছে। এসি রুম, চারপাশ কাছে ঘেরা। উনি আমার দিকে গম্ভীর চোখে তাকিয়ে আছেন। আমি ওনার সামনের চেয়ারে বসে আছি। এত গম্ভীর চোখে তাকানোর কী আছে বুঝলাম না। এমন চাহনির মানেও বুঝতে পারছি না। সকাল সকাল ভার্সিটির সামনে থেকে পুলিশ পাঠিয়ে এইভাবে তুলে কেন আনলেন সেটাও বুঝতে পারছি না। বেশ কয়েকদিন পর সুস্থ হয়ে ঘোরার জন্য ভার্সিটিতে যাচ্ছিলাম। গেটের কাছে আসতেই সেদিনের ওই পুলিশ এসে আমার সামনে দাঁড়ায়। অবাক হয়ে তাকিয়ে কিছু বলবো তার আগেই তিনি বলে ওঠেন, স্যার তোমাকে ডেকেছে। স্যার? কোন স্যার? আমি কিছু করিনি, জেলে যাব না। আরে নিজুম ম্যামের বাবা আজাদ স্যার। কেন? জানি না, তোমাকে যেতে বলেছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার আসতে হয়। আর এসেছি অনেকক্ষণ হলো, কিন্তু তিনি কোনো কথাই বলেননি। তবে তিনি আমার জন্য ঠিকই চা, কফি, বিস্কুটের অর্ডার করে সামনের টেবিল সাজিয়ে ফেলেছে। জড়তা আর অচেনা এক ভয়ের কারণে ঠিকমতো খেতেও পারছিলাম না। কোনো রকমে একটা বিস্কুট চায়ের সাথে ডুবিয়ে গালে দিই। উনি আরও গম্ভীর হয়ে আমার দিকে তাকান। আমার অভ্যাস চায়ের সাথে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাওয়া। হয়তো এটার কারণে এরকম চাহনি। নিঝুমের বাবাকে সে উঠে বলেন, নিঝুম তোমাকে কেন ভালোবাসে? ওনার এমন প্রশ্ন শুনে আহাম্মক ছাড়া কিছুই বলতে ইচ্ছে করছে না তাকে। আরে বাবা, ভালোবাসে কেন সেটা কি করে বলবো? আমি পাল্টা প্রশ্ন করলাম, আপনি কেন নিঝুমের মাকে ভালোবাসতেন? আজাদ সাহেব এবার শান্ত দৃষ্টিতে তাকালেন আমার দিকে। ওনার চোখের ভাষা এখন পাল্টে যাচ্ছে। আগের মতো গুরুগম্ভীর দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছেন না। দেখো, তুমি নিশ্চয়ই জানো রাত নামের ছেলের সাথে আমি ওর বিয়ে ঠিক করেছি। বিয়ে তো ওর সাথে হবে না। কেন? আপনার মেয়ে আমাকে ভালোবাসে তাই। কেন ভালোবাসে? আপনি কেন নিঝুমের মাকে ভালোবাসেন? উনি আবার চুপ হয়ে গেলেন। বিরক্ত নিয়ে আমার দিকে তাকালেন। রাগে রাগি দৃষ্টি দিয়ে আমার দিকে তাকানোর চেষ্টা করলেন। আমি মনে মনে হাসলাম। দেখো, তোমার সাথে আমি কেন এত কথা বলছি বুঝতে পারছি না। অন্য সব ছেলেদের 2 মিনিটে খবর করে ছেড়েছি, পরের দিন এলাকা ছাড়া করেছি। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার মেয়ের সাথে কিভাবে কথা বললে? আমার সাহসের কি আছে? আপনিই ভয় পাচ্ছেন আমাকে মারতে। কিসের ভয়? নিঝুমের ভয়। উনি চুপ থাকলেন। মনে মনে আমাকে হয়তো কয়েকটি কথা শোনাচ্ছেন। আমি মুচকি হাসলাম। উনি বললেন, আচ্ছা, সে তোমায় চড় মারেনি? কি মেরেছে? তাহলে কেন তুমি ওর পিছনে পড়েছিলে? ও অবধি যতগুলো ছেলেকে পিটিয়েছি, ওরা উল্টো বলেছে আপনার থেকে আপনার মেয়ের চড় বেশি জোরে হয়। আমি তো মনে করি ওর চড়ের কারণে ছেলেগুলো ওর সামনে যায় না। ও তো অনেক রাগী। জানি। জানো? কি জানো? ওর রাগের জন্যই আমি ওকে ছাড়া থাকতে হয়। বুঝতেছি না ও কেন তোমার মতো হাদামার্কা ছেলেকে ভালোবাসে। বকাটে জীবনযাপন, নিজের খেয়ালি করার সময় থাকে না। মা বাবা তো ঠিকই নেই, এমন কেন তুমি? আপনার আর আমার মাঝে তফাৎ কি জানেন? কি?
আপনি ওর রাগের কারণে দূরে থাকেন, আর আমি ওর রাগের জন্যই ভালোবাসে কাছে থাকার চেষ্টা করি। তবে কিছুই বললাম না, কি বলবো আপাতত ভেবেও পাচ্ছি না। মা বাবা কথাটা শুনে বুকটা যেন ধক করে উঠল। আমি মুচকি হাসলাম। উনি আমার হাসির দিকে তাকিয়ে আছেন। আদরের মেয়ে, কোনো বাবা চাইবে না কোনো বখাটে ছেলের সাথে তার মেয়ে জড়িয়ে যাক। রাতের সাথে ওর কয়েক মাস পর বিয়ে দেওয়ার প্ল্যান আছে। রাত এডুকেটেড, নির্দিষ্ট বিজনেস আছে, নিঝুম সুখী থাকবে। নিঝুম তো তাকে ভালোবাসে না। সে তো তোমাকে ভালোবাসে, আর নিঝুম যা বলবে আমিও সেটাই করব। রাতকে এখন কি বলবো বুঝতে পারছি না। নিঝুমের জন্যই তোমার আশেপাশে আমার থাকা। প্রচণ্ড ভালোবাসি তাকে। ওর মা চলে যাওয়ার পর ওর প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। আমিও বুঝেছিলাম যে ভালোবাসার ফলে শাসন অনেকটাই বেড়ে গেছে, কিন্তু কি করব, ভয় পেতাম যদি মেয়েটা হারিয়ে যায়। চেয়েছি সে ভালো থাকুক সবসময়। রাত আমার চোখে ভালো একটা ছেলে, এর কারণে ধারণা করেছিলাম সে রাতকে ভালোবাসবে, তার সাথে থাকবে। কিন্তু কি হলো, তোমার মতো বকাটে একটা ছেলেকে হুট করে ভালোবাসে ফেললো। কিন্তু বুঝতে পারছি না, রাগী, ভয়ঙ্কর রাগী একটা মেয়ে যে কিনা কোনো ছেলেকেই এমনি রাতকেও পাত্তা দিত না, সে তোমাকে ভালোবাসলো কি করে? যাও সামনে থেকে। অ্যান্সার না দিতে যতদিন পারবা না ততদিন আমার মেয়ের সাথে প্রেম বন্ধ। কেন সে তোমাকে ভালোবাসে? বকাটে হয়েও কি মেয়ে পটানো যায়? কি করলাম বিয়ের আগে? বকাটে হলে ভালো হতো। ওই যা সামনে থেকে। এই লোকটা শিওর পাগল। লোকটার মাথায় সমস্যা আছে। হুটহাট কী সব বলছেই নি, বুঝতে পারছি না। ওনার মেয়ের সাথে প্রেম করতে উৎসাহ দিলেন নাকি ভয় দেখালেন? লোকটার মেন্টালি কোনো প্রবলেম আছে। অফিস থেকে বের হয়ে সোজা ভার্সিটিতে চলে আসলাম। নিঝুমকে খুঁজছি আমি। দেখি নিঝুম একটা ছেলের সাথে বসে আছে। হায় হায়, এই মেয়ে আবার কার সাথে বসে আছে? দৌড়ে সামনে যাই। ব্যাটা রাহাতের সাথে বসে আছে ও। তুমি এখানে? তোমাকে অনেক খুঁজছি। কথাটা বলে রাহাতের দিকে তাকালাম। ও আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি রাহাতের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। শুভকামনা থাকবে তোমাদের জন্য। রাহাতের কথা শুনে অবাক হলাম। ও বসা থেকে উঠে আমার কাঁধে কয়েকবার হাত রাখলো। মৃদু চরের বিনিময়ে সে আমাকে উৎসাহ দিল। আমি আর চোখে তাকালাম। রাহাত আমার কানে মুখে নিয়ে বিড়বিড় করে বলে, তোমাকে সেদিন মেরে ফেলাটাই ভালো ছিল। নিজুমকে তো আমি নিবই। নিজুম, তোমাদের জন্য শুভকামনা থাকবে। নিঝুমের দিকে তাকিয়ে মুচকে হেসে শেষের কথাটা বলে সে চলে গেল। আমি নিঝুমের পাশে বসলাম। পকেট থেকে ফোন বের করে ধ্রুবকে মেসেজ দিলাম, রাহাতকে দেখে রাখ। কেন জানি না মনে হচ্ছে কিছু হবে খুব তাড়াতাড়ি। আব্বু কি বললো? তুমি জানো আমি তোমার বাবার অফিসে গিয়েছিলাম। জানি। নিঝুম, আমাকে ভালোবাসো? বুঝে নাও। শুনতে চাই। বলবো কেন? আমি বখাটে একটা ছেলে, অনেক খারাপ। ছেড়ে দিবা? কেন, তুমি বখাটে? পরে বলবো, শোনো। শুধু আমাকেই ভালোবাসবে। সব সময় আমাকে বোঝার চেষ্টা করবে। ভুল করলে শুধরে দিবে। মাঝে মাঝে দুষ্টামি করবে, ঝগড়া করবে, একটু আধটু শাসন করবে। আর তোমাকে ইচ্ছে করে রাগিয়ে দিব। আচ্ছা। কখনো নিজে ইচ্ছে করে অভিমান করব, তারপর তুমি আমাকে জড়িয়ে ধরে অভিমানটা ভাঙাবে। আচ্ছা। আমার প্রতি অফুরন্ত বিশ্বাস ও শ্রদ্ধা রাখবে। মাথা ব্যথা করলে টিপে দিবে, বিয়ের পর মশারি টানিয়ে দিবে কিন্তু। নিঝুম হাসতে লাগলো। হাসি থামিয়ে চুপচাপ বসে রইল। আমি চুপ হয়ে গেলাম। নিজেই নিজের উপর অবাক হচ্ছি। বখাটে ছেলেটা কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, ও তো জানেই না আমার সব কিছু। আমি কিন্তু মাস্তানি করে বেড়াই, কিন্তু মাস্তানিটা সবার সামনে প্রকাশ করি না। যদি নিঝুম জানে আমি এমন, তাহলে ও ছেড়ে যাবে। তখন ছেড়ে গেলে আটকাবো না। সত্য জানার পর যে কাছে থাকবে সেই সত্যিকারের ভালোবাসে। অনেকবার চেয়েছি এরকম বখাটে মাস্তানি জীবন থেকে নিজেকে বের করতে, পারিনি। কেন পারিনি তার উত্তর আমার জানা নেই। হয়তো শাসন, না হয় বারণের অভাবে। কে করবে শাসন বারণ? কেউ তো নেই আমার। আর কিছু আছে আবদার? আপাতত নেই। রাহাতকে তোমার পছন্দ? না, ছেলেটা ম্যাচিউর, তবে আমার পছন্দ না। কেন? জানি না। পছন্দ করার কারণ থাকে, অপছন্দের কি তবে কারণ নেই? থাকে।
সবাইকে তো আর পছন্দ বা ভালোবাসা যায় না। বাবা আমাকেও অনেক ভালোবাসে। যেদিন তুমি মার খেয়ে মাটিতে পড়েছিলে, প্রথমেই আমি বাবাকে ফোন করি। আমার কথাগুলো শুনে তিনি অবাক হন। কেন আমি তোমার জন্য কেঁদেছি? তিনি বারবার প্রশ্ন করেছিল কেন কেঁদেছি, তার উত্তর আমি নিজেই সেদিন অনেক খুঁজেছি। নিজের অজান্তে এই বখাটে ছেলেটাকে ভালোবেসে ফেলেছি আমি। এসব করবে না আর, সবসময় ভালো ছেলে হয়ে থাকবে, বুঝছো? আচ্ছা। দুজনে হাত ধরে চলে আসি ভার্সিটি থেকে। সবাই আমাদের দিকে অবাক চোখে তাকাচ্ছে। রেহান ভাই আমাদের সামনে এসে দাঁড়ায়, আমার দিকে বোকার মতো তাকিয়ে থাকে। ওনার দৃষ্টিতে রাগ আর ক্ষোভের পরিমাণ টের পেয়েছিলাম। বাড়িতে শুয়ে আছি বলতে অঘরে ঘুমোচ্ছি। হঠাৎ ফোন বেজে ওঠে আমার। অচেনা একটি নাম্বার কেটে দিলাম। দেখি আরও অনেকগুলো মিসড কল উঠে আছে। বন্ধু ধ্রুবের মিসড কলের পরিমাণ বেশি। আবারও সেই অচেনা নাম্বার থেকে কল আসে। রিসিভ করলাম। ওপাশ থেকে হাউমাউ করে কান্নার শব্দ শুনতে পাচ্ছি আমি। কিছুটা ঘাবড়ে যাই। অপরিচিত নাম্বার, তার উপর কোনো লোক এইভাবে কাছে কোনো কথা না বলে বুঝলাম না কি হয়েছে। আমি হ্যালো বলতেই ওপাশ থেকে বলতে থাকে, নীল, নিজুমকে ওরা তুলে নিয়ে গেছে। আমার মেয়েটাকে বাঁচাও। আমি অনেক চেষ্টা করেও পারলাম না। সব দিক খোঁজ করেছি, পুলিশও লাগিয়েছি, কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। রাতে লোকেরা এসে নিজুমকে ওর মেস থেকে তুলে নিয়ে যায়। প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও। ফোন কেটে দিলাম। মাথাটা যেন হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। নিঝুমের নামটা শুনতেই বুকটা যেন কয়েকবার জোরে কেঁপে ওঠে। ধ্রুবকে কল দিলাম। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কি করছিস? তোকে কখন থেকে কল করছি। নিঝুম। নিজুম রাহাতের কাছে ওকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে, জলদি আয়। মোড়ের মাথায় বসে যখন আড্ডা দিছিলাম তখন সেদিনের সেই ছেলেগুলো বাইক আর জিপ নিয়ে নিজুমের মেসের দিকে যাচ্ছিল। সন্দেহ হতে আমরাও পিছু নেই। নিজুমকে ওরা তুলে নিয়ে যায়। তোরা কি করছিলি? ওদের কাছে অস্ত্র ছিল, আর বুঝতেই পারছিস উত্তেজনা সব গুলিয়ে গেছে। তোকে যে জিশানকে ডাকতে পাঠাবো তা মাথা থেকে বের হয়ে যায়। তোকে কল দিচ্ছে আর তুই রিসিভ করিস নাই। আঙ্কেল মানে নিঝুমের বাবা আমাদের সবার নাম্বার কল করে খবর নিয়েছে, শুধু তোকে জানাতে পারছিল না। তুই চলে আয়, শহর ছেড়ে বহুদূরে যাওয়ার প্ল্যান আছে ওদের। ভাগ্যিস রিফাতের বাইকটা ছিল, না হলে কি যে হতো। ফোন কেটে দিলাম। গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে গেছে আমার। বসা থেকে উঠে দাঁড়ালাম। ঘরের লাইট জ্বালিয়ে বিছানায় এসে বসলাম। বিছানায় বসে আলনাতে চোখ দিলাম। কেমন যেন গাটা কেঁপে উঠল। পুরনো সেই কাপড় যেটা পরে রাতের আধারে মাস্তানি করে বেরিয়েছি, সেইগুলো এখন স্মৃতি। বেশ কয়েক বছর পোশাকটা পরা হয়নি। ওর নাম দিয়েছিলাম মাস্তানি পোশাক। ওটা পরলে আমার মধ্যে জানোয়ার রূপে মানুষটা নাড়া দিয়ে ওঠে। তখন রক্তের নেশা আমার চেপে বসে। বাবার কথাগুলো খুব মনে পড়ে আমার। পোশাকটা আজকে খুব দরকার। লম্বা কালো পোশাক। ধ্রুব মজা করে বলতো, আন্ডারটেকার পোশাক। ধীর পায়ে এগিয়ে যায়। পোশাকটা হাতে নিতেই নিঝুমের রাগী হাসি মিশ্রিত মায়াবী মুখটা চোখের সামনে ভেসে ওঠে। আর দেরি করিনি, গায়ে পরে নিলাম। তারপর পরিচিত কালো পোশাক আর সেই বাইকটা বের করলাম। কেমন যেন মনে হচ্ছে নিলয়টা যেন সেই আগের মতো নেই। বাইক স্টার্ট দিলাম। পুরনো কিছু নিয়ে এখন ভাবার সময় নেই। ভাবনাতে এখন কেবল নিঝুমে আসা। জোরে বাইক চালাচ্ছে। কিছু সময় পর ধ্রুবের দেওয়ার ঠিকানায় চলে আসি। গাড়ির দরজার সাথে হ্যান্ডকাফ লাগিয়ে নিঝুমকে আটকে রাখা হয়েছে। আমাকে যে মেরেছিল সে কোল একটি চেয়ারে বসে সিগারেট জ্বালিয়ে টানছে। একটু পর রাহাত এসে ওদের সামনে হাজির হয়। নিজেকে আড়াল করে শুনতে থাকে, বস, মেয়েটাকে তুলে এনেছি। আতিফ পারে না এমন কোনো কাজ নেই। নিলয়কে মারতে বলেছিলে, মেরেছি। মেয়েটিকে তুলে আনতে বলেছিলে, এনেছি। ওর বাবার ভয়ে এতদূর আনতে বলেছো, সেটাও করেছি। এবার তোমার পালা, টাকা দাও, চলে যাই। এত তাড়া কিসের তোর? আসলটা তো বাকি আছে রে। ধ্রুব, জিসান আর রাফিন ওদের সামনেই যেয়ে দাঁড়ায়। ধ্রুব কথাটা বলে ওঠে। ওদের পাশেই জিপ গাড়ির সাথে নিঝুমকে মুখে সাদা কাপড় বেঁধে হাতে হাত করা লাগিয়ে বেঁধে রাখা হয়েছে। নিঝুম কেবল করছে। রাহাত চমকে ওঠে ধ্রুবদের এইভাবে আসার কারণে। বসা থেকে দাঁড়িয়ে গালি দিয়ে বলে ওঠে, তোর বাচ্চা, তোর এখানে কিভাবে এলি? মালটা কই? ওকে তো আজ মেরেই ফেলবো। বস, এত উত্তেজিত কেন হচ্ছ? বাচ্চা পোলা পায়ন আসছে, আদর করলে চুপ হয়ে যাবে।
এখনো তো আগের দিনের মারের দাগগুলো নিশ্চয়ই মুছে যায়নি। মুছে যায়নি কারণ তোকে পেটাবো বলে। তোরা দেখ ভাই, বাচ্চাদের মেরে হাত নষ্ট করার কোনো মানে নেই। তোদেরকে প্রথম যেদিন রাহাত ভাই মারতে বলেছিল সেদিন ভেবেছিলাম তোরা আমার লেভেলে, কিন্তু যেই দেখি হাবাগোবা বাচ্চা ছেলে, এখানে কেন এসেছিস? নিজমকে নিতে এসেছি, আর বাচ্চারা এসেছে ফুটবল খেলতে। জাহেদ, দেখ তোরা কি করবি এদের। কথাগুলো শুনে জাহেদ নামের ছেলে ধ্রুপদের দিকে এগিয়ে আসতে থাকে। সেদিনের সেই ছেলেগুলো স্টিক হাতে ধ্রুপদের দিকে আসে। আমি বাইক স্টার্ট দিই, জোরে টান দিয়ে ওদের সামনে এসে একবার গোল করে রাউন্ড দিয়ে নিলাম। ছেলেগুলো সবাই থেমে গেল। ধ্রুব যে রাহাতের বসাটোল এগিয়ে এনে বসে পড়ে। রাহাত আর আতিফ অবশ্যই বোকার মতো করে তাকিয়ে আছে। আমি ধ্রুপদের পেছনে বাইক রাখলাম। লম্বা টুপিতে মুখ ঢাকা আছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে। জিসানদের দিকে মুখ করে ইশারা করলাম নিঝুমকে ছাড়িয়ে আনার জন্য। নিঝুমের পেছনে দুজন ছেলে হাতে লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে দেখলাম। জিসান এগিয়ে যায়। আতিফ ওই দুজন ছেলেদের একজনকে জিসানকে মারতে বলে। জিসান এগিয়ে যায়। ছেলেটা রড হাতে এগিয়ে এসে জিসানকে তখনই মারতে যাবে, তখনই শার্ট করে একটা গুলি চালালাম। যে এগিয়ে আসছিল তার বুকে যে গুলিটা লাগে। সাইলেন্সার থাকায় কোনো শব্দই হলো না, কিন্তু সবাই বুঝে গিয়েছে গুলিটা আমিই চালিয়েছি। নিঝুমের পাশে আরেকটা ছেলে দৌড়ে এসে জিসানের হাতে চাবি দিয়ে দেয়। সবাই অবাক হয়ে পড়ে থাকা ছেলেটার দিকে তাকায়, একবার আবার আমার দিকে তাকায়। কিছু সময়ের জন্য যেন সব নীরব হয়ে যায়। জিসান এগিয়ে যেয়ে নিঝুমের মুখ থেকে বাঁধন খোলে, তারপর হাত করা খুলে দিয়ে সেফ জায়গায় গিয়ে দাঁড়ায়। কে কে তুই? রাহাত চিৎকার দিয়ে ওঠে। আতিফের কাছে যেয়ে আতিফকে ধাক্কা দিয়ে বলে, ও সবাইকে মেরে ফেলবে, আমাকে বাঁচা। নিজমকে তুলে আনাটাই ভুল ছিল। ভেবেছিলাম ওকে নষ্ট করে জোর করে বিয়ে করবো, তখন সে আমার থাকতে বাধ্য। কিন্তু এ কে? আমাকে বাঁচা। আতিফ কোনো কথা বলে না। হঠাৎ করেই আতিফ মাথাটা নিচু করে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। আতিফের লোকেরাও আতিফের দেখা দেখিতে আতিফের মতো করে বসে যায়। রাহাত অবাক চোখেই তাকায়। রাহাত হয়তো ভাবছে আতিফের কি হলো, কেন সে এমন করছে। আতিফ কি ভয় পেয়েছে? কেন সে এমন করে বসে পড়েছে? রাহাত অস্থির হয়ে আতিফকে প্রশ্ন করে, তুই এমন করে বসে বললি কেন? ভয় পেয়েছিস? একটু আগেই তো কথা বললি, এখন কেন চুপ হয়ে গেলি? ওই আতিফ, এমন কেন করছিস তুই? আতিফ কোনো কথা বলে না, কেবল মাথা নিচু করে বসে থাকে। ধ্রুব আর রাফিন জোরে হেসে ওঠে। রাহাত ওদের হাসির দিকে ফায়ার তো দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়াই। মুখটা তখনও লম্বা টুপিতে ঢাকা। নিঝুমের কথা আবারও মনে পড়ে যায়। হয়তো জিসানকে বারবার প্রশ্ন করছে, কে এই লোকটা? ওকে দেখে কেন সবাই বসে পড়েছে? সে কি আমাকে বাঁচাতে এসেছে? জিসান হয়তো কোনো প্রকার উত্তর দিচ্ছে না। রাহাত হুট করে আতিফের কোমরে গোজা পিস্তল নিয়ে আমার দিকে তাক করে গুলি করতে যাবে, তখনই অনুভব করলাম কে যেন খুব জোরে আমার মাথায় পেছন থেকে আঘাত করেছে। কয়েক হাত ছিটকে সরে যাই আমি। মাথা থেকে লম্বা টুপিটা সরে যায়। রাহাত আর নিঝুম আমার দিকে হাবার মতো তাকিয়ে থাকে। রাহাতও অবাক চোখে চেয়ে আছে। আমি ঘুরে পেছনে তাকাই, দেখি রেহান দাঁড়িয়ে আছে। কি বলেছিলাম রাহাত, নিজুমকে যদি আমরা না পাই তবে নিলয়েরও পেতে দেব না। অনেক বাপ নিজুমের, তাই না? সব ছেলে পিছনে পড়ে থাকে বলে সবাইকে কষ্ট দেওয়ার অধিকার ওর নেই। সঠিক সময়েই এসে গেছি। কিন্তু আতিফ এভাবে কেন বসে আছে? আতিফ তখনও চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে বসে থাকে। আমি মাথায় হাত দিয়ে দেখলাম কেটে গেছে, রক্ত গড়িয়ে নিচের দিকে চলে আসছে। আমি রেহানের দিকে তাকিয়ে বললাম, নিঝুম না তো তোদের হবে আর না তো অন্য কারো, সে কেবল এই নিলয়ের। বখাটে ছেলে নিলয়ের। অনেক সাহস তোর আমাকে মারার। পেছন থেকে কেন মারলি? সামনে থেকেও আসতি শালা। কথাগুলো বলে একটা গুলি চালালাম। রেহান একটু সরে যেতেই ওর হাতে যেয়ে লাগে। আবারও একটা গুলি চালাতে যাব, তখনই আরও একটা গুলির শব্দ শুনতে পাই। একটি আর্তচিৎকার কানে আসে আমার। পেছনে তাকিয়ে দেখি রাহাতের হাতে গুলি লেগে সে মাটিতে পড়ে আছে, পাশেই পিস্তল। বুঝলাম সে আমাকে গুলি করতে চাচ্ছিল। কিছু দূরে তাকিয়ে দেখি আজাদ সাহেব পুলিশ নিয়ে হাজির। নিঝুম দৌড়ে ওর বাবার কাছে চলে যায়। পুলিশ এসে আমাদের সবাইকে ঘিরে ধরে। নিঝুমের দিকে তাকিয়ে থাকি আমি। পুলিশ এসে আমার হাতে হাত করা পরাতে থাকে। আমি নিঝুমের দিকে আবারও তাকাই। এখনই সে বলবে, ওকে কেন ধরছেন? ওকে ছেড়ে দিন, ও কিছু করেনি। কিন্তু না, নিঝুম কিছুই বলল না। আমি অবাক চোখেই তাকিয়ে আছে।
তোর কিছু হয়নি তো মা? আমি ঠিক আছি। চল বাসায় চল। নিঝুম আমার দিকে একবার তাকালো, চোখ সরিয়ে ওর বাবার সাথে চলে যায়। বুকটা ছ্যাদ করে ওঠে আমার। নিঝুম এমন কেন করছে? আমি ডাক দিলাম, নিঝুম। নিঝুম দাঁড়ায়, আমার দিকে ঘুরে তাকায়। ওর চোখে মুখে রাগ আর ঘৃণা মিশ্রিত অনেক কিছুই স্পষ্ট এক অহেতুক ভাষা আমি টের পেয়েছি। কিন্তু কেন সে এমন করছে? নিঝুম আর দাঁড়ায় না। আমি চিৎকার দিয়ে উঠে বলি, নিঝুম আমার সাথে কথা বলো, কেন এমন করছো? নিঝুম কোনো কথা বলে না। আজাদ সাহেবের সাথে গাড়িতে বসে কয়েক সেকেন্ড পরেই চলে যায়। পুলিশ আমাকে টানতে থাকে। নিস্তব্ধ পাথর হয়ে যায় আমি। কি করব মাথায় আসে না আমার। চোখ দুটো যেন ঝাপসা হয়ে আসতে থাকে। নিঝুম এমনটা না করলেও পারতো। নিলয় বেরিয়ে আসো, স্যার তোমাকে ডাকছে, তোমার ছেড়ে দেওয়া হয়েছে। থানায় বসে আছি আমি, ধ্রুব, জিসান আর রাফিন বসে আছি একই জায়গাতে। নিঝুমের কথা আজ 3 দিন ধরে ভেবেছি। বারবার একটাই প্রশ্ন নিজের সাথে করেছি, কেন সে এমন করলো, কিন্তু কোনো উত্তর পাইনি আমি। এইসব কিছু ভাবছি তখনই হাবিলদার এসে কথাটা বললেন। আমার চুপ থাকা দেখে উনি আবারও বললেন। আমি বললাম, আমি আমার বন্ধুদের ছাড়া যাব না। উনি থানার দরজা খুলে দিয়ে বলেন, আরে তোমাদের সবাই ছেড়ে দেওয়া হয়েছে, আসো তাড়াতাড়ি, না হলে আমার চাকরি থাকবে না। কারাগার থেকে বের হলাম। অফিসারের রুমে এসে দেখি নিঝুমের বাবা বসে আছে। অবাক হলাম, ইনি কেন আমাকে ছাড়িয়েছে? করুণা নাকি? কোনো কথা বললেন না তিনি। ইশারা করলেন বাইরে যেতে। বাইরে আসলাম, দেখি সাদা রঙের একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির সামনে নিঝুম দাঁড়িয়ে। ধ্রুবরা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, যাস শালা, বেস্ট অফ লাক। কথাটা বলে যে যার মতো চলে যায়। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। আমিও কিছু না ভেবে চলে আসতে যাব, তখনই শুনতে পেলাম, ওই ছেলে গাড়িতে উঠো। এমনভাবে ঝাড়ি দিয়ে নিঝুম কথাটা বলে ওঠে। শুনতে বাধ্য হলাম, কিন্তু কেন শুনলাম? গাড়িতে উঠতেই সে গাড়ি স্টার্ট দেয়। অনেকটা দূর গাড়ি চালিয়ে নিয়ে আসেও। আমি কোনো কথা বলিনি। শরতের প্রকৃতির সাথে বাতাসও যেন নেচে উঠছে। বড় একটি কাশফুল বাগানের সামনে এসে থামে গাড়িটা। নিঝুম গাড়ি থেকে নামে, আমিও নামলাম গাড়ি থেকে। নিঝুম কাশফুলের দিকে এগিয়ে যায়। সন্ধ্যা হতে অনেক সময় বাকি। এখন সবে বিকেল। বিকেলের শান্ত পরিবেশে নরম রোদের আলোয় সময়টা কেমন যেন ভালো লাগতে শুরু করেছে আমার। সাদা মেঘগুলো উড়ে চলেছে অনেক দূর। স্নিগ্ধ বাতাসে কাশফুলগুলো নেচে উঠতে থাকে। নিঝুম সে কয়েকটি কাশফুল ছিঁড়ে আমার সামনে এসে দাঁড়ায়। আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলে, এই যে মিস্টার নিলয়, এখন থেকে আর কোনো মাস্তানি আর বকাটিগিরি যেন না দেখি। আমাকে ভালোবাসবেন অনেক, বুঝছেন? অনেক কষ্ট হয়েছিল তোমাকে এভাবে দেখে। জিজানের থেকে সবটা শুনেছিলাম আমি। তোমার সৎ মা। থাক সেসব। আচ্ছা আসো, আমার খোপায় কাশফুল গুজে দিবা। আচ্ছা, কাশফুল গুজলে কি বাজে দেখতে লাগবে আমায়? নিঝুম দৌড়ে কাশফুল বাগানে চলে যায়। আমি দাঁড়িয়ে আছি। সৎ মায়ের কথাটা বেশ মনে পড়ছে আমার। খুব ছোট ছিলাম আমি। মা টাকার অভাবে মারা যায় অসুস্থতায়। কয়েক বছর পর বাবা ব্যবসা খুলে বসে। বাবার ব্যবসাটা বড় হতে সময় লাগেনি। বছর না ঘুরতেই বেশ টাকার মালিক হন তিনি। একদিন স্কুল থেকে ফিরে দেখি বাড়িতে অনেক লোকজন। ভিড় ঠেলে সামনে গিয়ে যেয়ে দেখি বাবা একজন মহিলার পাশে বসে আছে। মহিলার গায়ে লাল বেনারসি শাড়ি পরা। আগ্রহ নিয়ে প্রশ্ন করেছিলাম, তিনি কে? বাবা মুচকি হেসে বলেছিল, ও তোর মা। আমি বিয়ে করেছি, তোর জন্য করলাম। তুই একা থাকিস, তোর খেয়াল রাখবে। কিন্তু না, প্রথম 1 মাস অনেক আদর দেখিয়েছিল তিনি বাবার সামনে। বাবা যেদিন বিদেশে যায় ব্যবসার কাছে, সেদিন রাতে যখন বই পড়ছি তখনই সৎমা এসে আমার পিঠে লাথি মারে। আমি ছিটকে পড়ে যাই। চেয়ারে বসে বলতে থাকে, শোন হারামির বাচ্চা, তোদের বাড়িতে চাকরানির কাজ করতে আসিনি আমি। অনেক জ্বালিয়েছিস এ কদিনই। মা ওটা দাও, মা এটা করে দাও, মা খাইয়ে দাও, মা আমার কাপড়গুলো কেচে দাও। কি ভাবিস আমি তোদের কাজের মেয়ে? কাল থেকে বাড়ির সব কাজ করবি। আর এসব যদি তোর হারামি বাপ জানে বা তুই বলেছিস, তোর কিন্তু না, তোর না, তোর বাপের বিষ দিয়ে মেরে ফেলবো। কিছুই বলিনি। সারা রাত ওই সময় কেঁদেছে। পরের দিন খুব বেশি অত্যাচার সহ্য করতে হয় আমার। একটু রেস্ট নিলে মহিলাটা আমার পিঠে বাবার বেল্ট দিয়ে পেটাতো।
এভাবে চলছিল দিন। সপ্তাহখানেক পর স্কুল থেকে আসতেই দেখি বাড়িতে একজন লোক বসে আছে মায়ের পাশে। মা ওনাকে ঝাপটে ধরে বসে আছে। আমি যেতেই লোকটা মাকে ছেড়ে দিতে চাইলেও মা তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আমার দিকে তাকিয়ে বলে, ওই কুত্তার বাচ্চা শোন, রান্নাঘরে ফ্রিজে ড্রিঙ্কসের বোতল আছে, একটা নিয়ে ওপরের ঘরে চলে আয়, দেরি করলে তোর। আমি পারবো না। কি? কথাটা বলেই উনি টেবিলে রাখা গরম চা আমার বুকে ছুঁড়ে মারে। জোরে কেঁদে উঠতেই কষে একটা চড় দেয় উনি আমার গালে। তারপর ইচ্ছে না থাকা সত্ত্বেও ড্রিঙ্কসের বোতল নিয়ে ও পড়ে যাই। কিন্তু সেখানে চেয়ে যা দেখি, দরজা আধা খোলা ছিল। আমার সৎমাকে দেখি ওই লোকটার ওপরে কাপড় ছাড়াই শুয়ে থাকে। মহিলাটা বলতে থাকে, আরে ওর কথা বাদ দাও তো, শালাকে তো বিয়ে করেছি টাকার জন্য, মাস্তিতে চলবে সব সময়। তুমি মজা নিলে নাও, না নিলে বলো, আরও লোক আছে আমার। কুত্তার বাচ্চাকে বিয়ে করে এক প্রকার লাভই হয়েছে, টাকা আর মজা সবই আমার। নিজেকে আর ধরে রাখতে পারিনি। ড্রিঙ্কসের বোতলটা দরজায় ভেঙে মহিলার দিকে এগিয়ে যেয়ে সোজা ওর পেটে ঢুকিয়ে দিই। লোকটা ভয়ে চলে যাবে তখনই মহিলার পেট থেকে ভাঙা বোতল বের করে পেছন দিয়ে লোকটার পিঠে ঢুকিয়ে দিই। সবাই চিৎকার করে ওঠে। লোকটার থেকে বোতলটা বের করে যতক্ষণ শক্তি ছিল ততক্ষণ অবধি মহিলার পেটে বারবার চালাতে থাকে। ঠিক সেই সময় বাবা চলে আসে। দরজার কাছে আসতেই আমাকে দেখে ফেলে আমি ওনার বিবাহিত ওয়াইফের পেটে ছুরি চালাচ্ছি। উনি এটা দেখতে পারেননি, সাথে সাথে হার্ট অ্যাটাক করেন। নিঃশ্বাস বন্ধ করার আগে আমার দিকে তাকিয়ে কিছু কথা বলতে চেয়েছিলেন কিন্তু পারেননি। তারপর হয়ে যায় বখাটে মাস্তান খুনি টিজার। নিলয়, আসো না কেন? দেখো, একটা খরগোশের বাচ্চা, আমি না ধরতে পারছি না। নিঝুমের কথা শুনে ভাবনা থেকে ফিরলাম। নিঝুম খরগোশের বাচ্চার পেছনে ছুটছে। মেয়েটার দিকে তাকালাম আমি। রাগী হলেও এখনও বাচ্চাটি রয়ে গেছে। আমাকে শাসন, বারণ, ভালোবাসা, আদর সে ঠিকই করবে। হয়তো নিজেকে নিয়ে ভাবার জন্য সেদিন এমন করছিল, কিন্তু আমি বুঝে গিয়েছি সে আমাকে ভালোবাসে। যেই পাগলিটার সাথে খরগোশের বাচ্চার পেছনে ছুটি, বখাটে ছেলেটা আজ সেই শাসনের অপেক্ষাতে ভালোবাসার পেছনে ছুটে পেয়েছে তাহাকে। আমি ছুটছি, কল্পনা করছি আমি আর নিঝুম স্লো মোশনে খরগোশের বাচ্চার পেছনে ছুটছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজছে তুমি আর তো কারণও শুধু আমার। যত দূরে রবে সরে যাও, রবে আমার। স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। সমাপ্ত।